ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল মারিয়ানা বিন্দু লার্নিং। তো 2019কে লক্ষ্য রেখে 2025 সালে যে আরআরবি এনটিপিসি অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল এবং 12 পাস লেভেলের যে এক্সামটা হবে সেই এক্সামের 2019-এর আমরা একটা সিরিজ স্টার্ট করেছি, যেখানে 2019-এ এনটিপিসিতে যে প্রশ্নগুলি এসছিল সেই পুরো প্রশ্নের সেটগুলো আমরা এখানে আলোচনা করছি। তো আজকে আমরা যে এক্সামের সেটটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম ডেট 28শে ডিসেম্বর 2020 মর্নিং শিফট। ঠিক আছে, 28 তারিখ 2020 সালে, অর্থাৎ 2019-এর এটা ফর্ম ফিল আপ, অর্থাৎ 2019-এর ফর্ম ফিল আপ, এক্সামটা হয়েছিল 2020 সালে। তো 20 সালের 28 তারিখের যে শিফটটা, সেই 28 তারিখের শিফটটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে যে 40টা যে জিকে আছে সেই 40টা জিকেই আমরা একদম অ্যাজ ইট ইজ আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে, আমি বিগত দুটো যে ক্লাস সেই দুটো ক্লাসে আমি অপশানস দিয়ে করিয়েছি। তো আজকে আমি মানে কোনো রকম অপশানস না রেখে আমি ডাইরেক্ট অ্যান্সারটাকেই এখানটাই রেখেছি শুধুমাত্র। ঠিক আছে, তো 1 নম্বর যেটার প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা কি এইটা তোমরা দেখতে পাচ্ছ যে ওই শিফটে আসা প্রশ্ন 28 তারিখ 2020 সালের। তো সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে মেয়েদের জন্য একটি ছোট্ট ডিপোজিট স্কিম। ঠিক আছে, মেয়েদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই ছবিটা যদি দেখো তাহলে এখান থেকে কিছু কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যেমন এটা কারা করতে পারবে। ঠিক আছে, তারপরে ট্যাক্স এক্সামশনস কেমন। ঠিক আছে, অ্যাক্টিভিটি রেট, ইন্টারেস্ট কত, মিনিমাম ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম আপ টু এত। সুতরাং তোমরা এই ছবিটাকে খুব ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, তারপরের প্রশ্নটা রয়েছে 2 নাম্বার। নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের এই প্রশ্নটা করার আগে আমরা এই ছবিটা দেখে নিই। ঠিক আছে, এখানে হচ্ছে বিমস্টেকের যে সমস্ত সদস্য দেশগুলো রয়েছে তার তালিকা, অর্থাৎ বিমস্টেকের সদস্য দেশ কে কে রয়েছে? আমাদের বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিমস্টেকের একটা সদস্য কান্ট্রি। ঠিক আছে, তো এইখানে অপশনে যেটা হবে না সেটা হচ্ছে কোনটি সদস্য দেশ নয়, সেটা হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপ বঙ্গোপসাগরের আন্ডারে পড়ে না, মালদ্বীপ আরব সাগরের আন্ডারে পড়ে। সুতরাং অপশনের যে 1 নাম্বারটা রয়েছে সেটাই উত্তর হয়ে যাবে, মালদ্বীপ সদস্য নয়। তো এইটা তোমরা দেখে নিতে পারো, চাইলে তোমরা নোট ডাউন বা স্ক্রিনশট করে রাখতে পারো ছবিটার। তারপরে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, নিচের কোন রাজ্যটি 7 সিস্টারের সদস্য নয়? অর্থাৎ তোমার যদি 7 সিস্টারের ম্যাপ সম্পর্কে ধারণা থাকে তাহলে তুমি এটা বলতে পারবা। হ্যাঁ, তো তার আগে দেখে নাও যে 7 সিস্টার কে কে। আলটিমেট অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং মিজোরাম। এই 7টা স্টেটকে, অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলের এই 7টা স্টেটকে আমরা একত্রে বলবো 7 সিস্টার। ঠিক আছে, তো এইখানে অপশনে যেটা হবে সেটা হচ্ছে সিকিম 7 সিস্টারের অংশ নয়। তারপরে 4 নম্বর প্রশ্নটা রয়েছে, পরিবেশ সুরক্ষা আইন কত সালে ভারতীয় সংসদ কর্তৃক পাশ হয়? পরিবেশ সুরক্ষা আইন কত সালে ভারতীয় সংসদ কর্তৃক পাশ হয়? সেটি 1986 সালে। তোমরা দেখতে পাচ্ছ এক্সামের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা রয়েছে, কোন দুটি শহরের মধ্যে ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়? অর্থাৎ প্রশ্নে বলতে চাচ্ছে যে বন্দে ভারত এক্সপ্রেসটা কোন দুটি স্থানের মধ্যে প্রথমবারের মতো চালানো হয়েছিল। ঠিক আছে, মানে ফার্স্ট টাইম চালানো হয়েছিল। তো এখানে নয়াদিল্লি এবং বারাণসী জংশনের মধ্যে। ঠিক আছে, তো আজকে আমরা যে সেটটা আলোচনা করছি, অর্থাৎ আজকের আমাদের 3 নাম্বার ক্লাস। ঠিক আছে, এইভাবে আমরা টোটাল 2019 সালের যত প্রশ্ন তারা জিজ্ঞেস করেছিল আমরা সমস্ত প্রশ্নই বাংলাতে আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা চ্যানেলের পাশে থাকো, যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারো। তারপরে যে 6 নম্বর প্রশ্নটা, ডিআরডিও দ্বারা বিকশিত ড্যাশ একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম। ঠিক আছে, আমি এখানে তোমাকে আগেই বলে দিয়েছি যে আমি এখানে কোনো অপশন রাখবো না, আমি ডাইরেক্ট অ্যান্সার দিব, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা অনেক দিন বেশি মনে থাকবে। পিনাকা। ঠিক আছে, পিনাকা। 7 নম্বর প্রশ্নটা রয়েছে, 2019 সালের 55তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন কে? যেহেতু এটা 2019-এর এক্সাম 2020-তে হচ্ছে, অর্থাৎ 1 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স, এটা স্বাভাবিক জিজ্ঞেস করবে। তো এইটার হচ্ছে আচ্যুত্থান নাম্বুথিরি। ঠিক আছে, তো তোমাদের এখন কাজ হবে কি? তোমাদের কাজ হবে 56তম, 57তম এবং সম্প্রতি যে 58তম যে জ্ঞানপীঠ, মানে কারা কারা পেয়েছে পুরো লিস্টটা তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে,
আমি চাইলেই দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমরা নিজেরা খোঁজো, সেক্ষেত্রে তোমরা অনেক দিন মনে রাখতে পারবা বিষয়টাকে। কেননা অনেক কিছু হয় কি, যখন আমরা কোনো কিছুকে খুঁজে সেই জিনিসটাকে তদন্ত করি, সেক্ষেত্রে সেই জিনিসটা অনেক দিন মনে থাকে। সুতরাং তোমরা এটাকে খোঁজো, পারলে গুগল করো, গুগল করে কমেন্ট করো, তাহলে আরোই ভালো। ৮ নম্বর প্রশ্নটা, মহাত্মা গান্ধীর বিখ্যাত লবণ আইন শুরু করেছিলেন সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত। এই ডান্ডি স্থানটি গুজরাটের কোন জেলায় অবস্থিত? এখানে জেলার নাম জানতে চেয়েছে। জেলার নাম নভসারি জেলা, ঠিক আছে? গুজরাটের যে নভসারি জেলা, সেই জেলায় হচ্ছে ডান্ডি নামক স্থানটি অবস্থিত। এবার ৯ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, ৯ নাম্বার প্রশ্নটা হচ্ছে শ্রীনগর এবং লেহকে যুক্ত করে কোন পাস? ঠিক আছে, কোন পাসটি শ্রীনগর এবং লেহকে যুক্ত করে? সেটা হচ্ছে জোজিলা পাস। আমি এখানে একটা পুরো মোটামুটি একটা দেওয়ার চেষ্টা করেছি পাসের ছবিগুলো। তোমরা প্লিজ এখান থেকে একটু নোট ডাউন করে নেবে। এই যে জোজিলা পাস, এটা হচ্ছে জোজিলা পাস, ঠিক আছে? জোজিলা পাস লেহে এবং শ্রীনগরকে যুক্ত করছে। তা বাদেও তোমাদের পীর পাঞ্জাল পাস, মানে মানে সমস্তটাই একটু দেখে নিও, ঠিক আছে? আমি এটা আর করছি না, তোমরা পজ করে একদম টুকে নিও। তারপরে ১০ নম্বর যে প্রশ্নটা রয়েছে, নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? ঠিক আছে, স্থায়ী সদস্য নয়। তার আগে দেখে নাও যে স্থায়ী সদস্য কারা রয়েছে। স্থায়ী সদস্য ৫টি রয়েছে: চায়না, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং ব্রিটেন, ঠিক আছে? অর্থাৎ ইউনাইটেড স্টেট মানে আমেরিকা, ইউনাইটেড কিংডম ব্রিটেন, রাশিয়া ফেডারেশন রাশিয়া, ফ্রান্স এবং চীন, ঠিক আছে? এটা হচ্ছে পার্মানেন্ট সদস্য। আর নন পার্মানেন্ট সদস্য প্রতি বছর বেশিরভাগ ক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে? তো এইখানে যে স্থায়ী সদস্য নয়, স্থায়ী সদস্য নয় জাপান। জাপান স্থায়ী সদস্য নয়। ১১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোন দেশে গোবি মরুভূমি অবস্থিত? কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? এশিয়া মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত। এবার ১২ নম্বর যে প্রশ্নটা, তোমরা যদি আমার আগের ক্লাস করে থাকো, অর্থাৎ প্রথম ক্লাস এবং হ্যাঁ, প্রথম ক্লাসে খুব সম্ভবত সেখানে এই প্রশ্নটা এসছিল, মানে মহারত্ন কোম্পানির একটি প্রশ্ন এসছিল। এবং আজকের এই শিফটেও একটা মহারত্নের আমরা পেয়ে যাচ্ছি প্রশ্ন। সুতরাং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট, খুব রিপিট হয়। তোমরা ভালো করে প্রশ্নগুলোকে রেডি করো, ঠিক আছে? তো এখানে নিম্নের কোনটি মহারত্ন কোম্পানির উদাহরণ নয়? তার আগে মহারত্ন কোম্পানিগুলোর একটু নামটা দেখে নাও। আমি এখানে লিস্টটা দিয়ে দিয়েছি 14টা। আজকের ডেট পর্যন্ত 14টা রয়েছে মহারত্ন: এনটিপিসি, ওএনজিসি, সেল, বিএইচইএল, ঠিক যাচ্ছে, বিএইচইএল, এলওসিএল, এইচপিসিএল, বিপিসিএল, পিএফসি, ওএলসি, ঠিক আছে, এইচএএল। আর পল্লী বিদ্যুতায়ন কর্পোরেশন লিমিটেড, এটাও তোমরা রেডি করে রাখবা। মানে অর্থাৎ তোমরা একদম ঝরঝরা মুখস্থ করে রাখো 14টা মহারত্ন কোম্পানি, ঠিক আছে? এখানে যেটা হবে না সেটা হচ্ছে এখানে কি বলেছে, এখানে নিম্নের কোনটি ভারতের মহারত্ন কোম্পানির উদাহরণ? ঠিক আছে, এখানে মহারত্ন কোম্পানির উদাহরণ চেয়েছে। তো এটা অপশন 3 হবে কোল ইন্ডিয়া লিমিটেড। আমরা যেহেতু একটা ছকের মধ্যে দেখে নিয়েছি কোল ইন্ডিয়া লিমিটেড মহারত্ন কোম্পানি, তো ওটা মহারত্ন কোম্পানি হবে। তারপরে একটা কম্পিউটার থেকে প্রশ্ন এসেছিল, ইউবিইউএনটিইউ এটি একটি কি? এটি একটি অপারেটিং সিস্টেম, ঠিক আছে? 14 নম্বর প্রশ্নটা রয়েছে, কোন দুটি ব্যাংক অফ বরোদার সঙ্গে যুক্ত হয়ে 1 এপ্রিল 2019 সাল থেকে কার্যকর হয়েছে? ঠিক আছে, কোন দুটি ব্যাংক অফ বরোদার সঙ্গে যুক্ত হয়েছে? এটা হচ্ছে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। 15 নম্বর যে প্রশ্নটা, কম্পিউটারের মস্তিষ্ক কোন অংশকে বলে? সিপিইউ, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলে। এখানে যে 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে না, আমি এরকম টাইপের আমি আরও অনেকগুলো তোমাদের প্রশ্ন করিয়ে দেবো, ঠিক আছে? তো চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থেকো। 16 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোন বছর ইসরো মঙ্গল গ্রহ অরবিটার মিশন উৎক্ষেপণ করেছিল? 2013 সালে। 17 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে, সাধারণভাবে সবচেয়ে উপযুক্ত গড় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মান হলো, ঠিক আছে, মিন। এটা আমি এটা ইংরেজিতেও প্রশ্নটা রেখেছি এবং বাংলাটাতেও প্রশ্ন রেখেছি। 18 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা নিচের কোন একক পদার্থর পরিমাণ পরিমাপের জন্য ব্যবহার করা হয়? ঠিক আছে, মোল। হুইচ ইউনিট ইজ ইউজড ফর মেজারিং দ্য অ্যামাউন্ট অফ আ সাবস্টেন্স? মোল।
এখানে আমি দেখো সাতটা রাশির আমি এখানে একক দিয়েছি। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ মানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, কোণ রেডিয়ান, কৌণিক স্টেডিয়ান, দীপন মাত্রা ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ মোল। এই মোল থেকে এই এই শিফটে প্রশ্ন এসেছিল। এবার অন্যান্য শিফটে এই 8টা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো একবার করে দেখে নাও। রাস্তরঙ্গিনী কলহন, আমার মনে হচ্ছে যে ভিডিওটা আটকে গেছে, তো সুতরাং আমি আবার 19 থেকেই তোমাদেরকে জাস্ট একবার সামারাইজ করে দিচ্ছি। তারপরে চিত্রকলায় পটচিত্র শৈলী, এটি উড়িষ্যায় অবস্থিত। ঠিক আছে, উড়িষ্যার অবস্থিত মানে উড়িষ্যার একটি প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পের একটি উদাহরণ। এখানে হচ্ছে পটচিত্রের ছবিটা রয়েছে। 21 নম্বর প্রশ্নটা রয়েছে, কোন শিখ গুরু খালসা পথ প্রতিষ্ঠা করেছিল? ঠিক আছে, শ্রী গুরু গোবিন্দ সিংজি, তিনি হচ্ছে খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন। 22 নম্বর যে প্রশ্নটা, 22 নম্বর প্রশ্নে নিম্নের কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত রয়েছে, হুমায়ুনের সমাধি দিল্লিতে, আলাই দরওয়াজাও দিল্লিতে। তো এখানে যে বুলন্দ দরওয়াজা, এটি বুলন্দ দরওয়াজা দিল্লিতে নেই, এই বুলন্দ দরওয়াজাটা রয়েছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা রয়েছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ বুলন্দ দরওয়াজার ছবি। বুলন্দ দরওয়াজা সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন। বুলন্দ দরওয়াজা ভারতের একটি ঐতিহাসিক স্থাপত্য। বিশ্বের উচ্চতম এই দরজা ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের ফতেহপুর সিক্রিতে অবস্থিত। 1601 খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ আকবর এটি তৈরি করেন। বুলন্দ শব্দের অর্থ মহান বা উচ্চ, অর্থাৎ এর অর্থ মহানদার। গুজরাট জয় উপলক্ষে সম্রাট আকবর এটি নির্মাণ করেছিলেন। সুতরাং এটি অবস্থিত উত্তরপ্রদেশে। এটি নির্মাণ হয়েছিল 1601 খ্রিস্টাব্দে। কার দ্বারা? আকবর দ্বারা। এবং এটি কেন নির্মাণ করা হয়েছিল? গুজরাট জয়ের উপলক্ষে। ঠিক আছে, এবার 23 নম্বর প্রশ্নটি রয়েছে, নিচের কোন রোগ ভাইরাস এর কারণে হয়? ভাইরাসের কারণে কোন রোগ হয়? সেটা হচ্ছে চিকেন পক্স। কলেরা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, টাইফয়েড ব্যাকটেরিয়া, যক্ষা ব্যাকটেরিয়া। সুতরাং এখানে উত্তর হবে চিকেন পক্স। তো এইখানে আমি ভাইরাস ঘটিত কিছু রোগের নাম দিয়েছি, তোমরা প্লিজ এটাকে নোট ডাউন করো অথবা একবার করে ভালো করে দেখে নাও। এডস যেই ভাইরাসের জন্য দায়ী, অর্থাৎ এখানে যেই কয়টা আছে সেটা হচ্ছে সমস্তটাই ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, ডেঙ্গু মানে কে ছড়াচ্ছে, জলাতঙ্ক, বসন্ত, হাম। আমি আর পড়ে সময় নষ্ট করছি না, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আমি এটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের যাতে হেল্প হয় সেই কারণে আমি অ্যাড করে দিয়েছি। এবার 24 নম্বরের যে প্রশ্নটা রয়েছে কম্পিউটার থেকে, ইউআরএল এর সম্পূর্ণ রূপটি কি? ইউআরএল এর সম্পূর্ণ রূপটি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 24 নাম্বার। তোমরা দেখতে পাচ্ছ যে এটা প্রতিটা পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, কোন ডেটে এক্সামটা কন্ডাক্ট হয়েছে সেই ডেটের শিফটের কোন ডেটের সমস্তটাই দেওয়া আছে। ঠিক আছে, 25 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, সেরিকালচার শব্দের অর্থটি কার সঙ্গে সম্পর্কিত? রেশম চাষ। এখানে আমি কিছু কালচার সম্পর্কিত একটা ছবি অ্যাড করেছি, তোমরা এইটাকে একটু খুব ভালো করে দেখে নিও। ঠিক আছে, আমি এটা পড়ে আর সময় নষ্ট করছি না। এখানে যে কটা আছে তোমরা সে কটা খুব ভালোভাবে রেডি করো। ঠিক আছে, বেশি একটা নেই। পিসিকালচার, এভিকালচার, হর্টিকালচার, পার্ট কালচার, ফ্রক কালচার, ফ্লোরিকালচার, টার্টল কালচার, প্রন কালচার, লক কালচার এবং অ্যাকোয়া কালচার। এই কটা একদম হুবহু তোমরা মুখস্থ করে রাখবে। ঠিক আছে, 26 নাম্বার যে প্রশ্নটা, 26 নাম্বার ড্যাশ একটি সিম্বায়োটিক সম্পর্ক দেখায়। লাইকেন একটা সিম্বায়োটিক সম্পর্ক দেখায়। তারপরে যে প্রশ্নটা রয়েছে, ইউনাইটেড নেশনস কর্তৃক ঘোষিত 2020 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? 2020 সালে এটা জানতে চেয়েছে, সেই সময় ট্রেন্ডিং ছিল এটা। তো জীববৈচিত্র্য 2020 সালের বিশ্ব পরিবেশ দিবসের একটা থিম ছিল। এবার আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে 2024 সালে থিম কী ছিল? 2024 সালের থিম ছিল আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ, আমরা, প্রজন্ম পুনরুদ্ধার। এটা তোমরা হুবহু মুখস্থ রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এটা 2024-এর। 28 নম্বর প্রশ্নটা রয়েছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরং। প্রার্থনা সমাজ 1867 সালের মুম্বাইতে, বর্তমানে মুম্বাইয়ে আত্মারাম পাণ্ডুরং দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে কে প্রতিষ্ঠা করেছিল, এখানে কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল, এই দুটো এক্সট্রা ইনফরমেশন তোমরা নোট ডাউন করে নেবে। এবার 29 নম্বর যে প্রশ্নটা রয়েছে,
নিম্নে উল্লেখিত কোন মাধ্যমে শব্দ যেতে পারে না, অর্থাৎ শব্দ যেতে পারে না ভ্যাকুয়াম যে মাধ্যম, অর্থাৎ শূন্যস্থানে শব্দ প্রবাহিত হতে পারে না। এখানে আমি দিয়ে দিয়েছি দেখো কয়েকটা। শব্দের বেগ, শব্দের বেগ সাধারণ বায়ুতে কত, জলে ইস্পাত, লোহা, নিকেল এবং অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো তোমরা যদি এখানে দেখো তাহলে শব্দের বেগ সবচেয়ে বেশি অ্যালুমিনিয়ামে। হ্যাঁ, অনেকে ইস্পাত বা লোহা দেবে, কিন্তু লোহা দিও না। এখানে দেখো অ্যালুমিনিয়ামের শব্দের বেগ। হ্যাঁ, আর তারপরে দেখো নিকেল, নিকেল রয়েছে, তারপরে ইস্পাত, তারপরে লোহা, তারপরে জল এবং তারপরে সাধারণ বায়ু। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই এখানে উত্তর দেবে হয়তো লোহা বা ইস্পাত, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম হবে, খুব মাথায় রাখবে। তারপরে এবার 30 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা 2020 সালের কোন শহরে খেলো ইন্ডিয়া ইউথ গেম এর আয়োজন করা হয়েছিল? এটা 2020 সালে আয়োজন করা হয়েছিল গুয়াহাটিতে। ঠিক আছে, 2024 সালে কোথায় করা হয়েছিল? 2024 সালে আমাদের করা হয়েছিল তামিলনাড়ুতে। ঠিক আছে, আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, এই যে লিস্ট। 2018 সাল থেকে খেলো ইন্ডিয়া ইউথ গেম স্টার্ট হয়েছিল। 2018 সালে অর্থাৎ প্রথমবার দিল্লিতে, দ্বিতীয়বার মহারাষ্ট্রে অর্থাৎ 2019-এ, তৃতীয়বার আসামে অর্থাৎ যেটা প্রশ্নে জানতে চেয়েছিল আসামের গুয়াহাটিতে, চতুর্থবারের জন্য হরিয়ানাতে, পঞ্চমবারের জন্য 2023-এ মধ্যপ্রদেশে আয়োজন করা হয়েছিল এবং ষষ্ঠবার অর্থাৎ 6 নাম্বার যেটা 2024 সালে হয়েছিল তামিলনাড়ুতে, সেটা সম্প্রতি। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমস্তটাই করে রাখো, সমস্তটাই ইম্পর্টেন্ট, তবে এইটাকে একটু ভালো করে নজর দিও, যেটা আপকামিং 2024-এ আয়োজিত হলো। এবার 31 নাম্বার যেটা রয়েছে, লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত হতে পারে? 552 জন। ঠিক আছে, 552 জন। এটা যেহেতু আগের একটা প্রশ্ন, সুতরাং এটা 552 জন। ঠিক আছে, কিন্তু বর্তমানে আমাদের কনস্টিটিউশনে যে দুইজন যে অ্যাংলো ইন্ডিয়ান রয়েছে, সেইটাকে বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সুতরাং এটা এখন 550 করতে পারো তোমরা। ঠিক আছে, তো এটা যেহেতু আগেকার প্রশ্ন, সেই কারণে এখানে 552 জন রয়েছে। এই প্রশ্নটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানে 552 আছে যেহেতু এটা আগেকার প্রশ্ন। এখন যদি 550 থাকে তোমরা সেটাকেই ঠিক মানে অপশানে ক্লিক করবা, আর যদি তোমাদের এইটাই অপশানে থাকে তো তোমরা 552 অপশানটা ক্লিক করবা। ঠিক আছে, তো পরের যে প্রশ্ন, কত সালে আকবর এবং হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল? এটি হচ্ছে 1556 সালে। তারপরে 33 নম্বর প্রশ্নটা রয়েছে, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে রয়েছে। এবং আমরা এখানে দেখে নেব যে ভারতের আর কোন কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন কোন রাজ্যে অবস্থিত। আমি এখানে হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটাকে পজ করে ভালো করে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আমার এই এক্সট্রা ইনফরমেশনগুলো অ্যাড করার একটাই কারণ, আমরা এখানে টাইপটাকে ফলো করছি। ঠিক আছে, পরের যে প্রশ্নটা রয়েছে, ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতির নাম কি? সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হচ্ছে শ্রী নীলাম সঞ্জীব রেড্ডি। 35 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থলবেষ্টিত? ঠিক আছে, স্থলভাগ দ্বারা ল্যান্ড লকড কান্ট্রি যেটাকে বলে, সেটা হচ্ছে প্যারাগুয়ে এবং বলিভিয়া। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ সবুজ যে অংশটা সেটা হচ্ছে বলিভিয়া, আর কমলা যে অংশটা সেটা হচ্ছে প্যারাগুয়ে। কেন্দ্রীয় আলু গবেষণাগার কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত? সেটি সিমলাতে রয়েছে, হিমাচল প্রদেশের সিমলা। এখানে আমি আরও কিছু গবেষণাগারের লিস্ট দিয়েছি, তোমরা এটাকে যদি চাও পুরোটাকে ভালো করে নোট ডাউন করো। ঠিক আছে, পুরোটাকে নোট ডাউন করে নাও। আমি আর এক্সট্রা পড়ছি না, পড়ে সময় নষ্ট করছি না, তোমরা পজ করো এবং লিখো, এইটুকুনি চাই। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হেগে রয়েছে, হেগ নেদারল্যান্ডে রয়েছে। তারপরে যে 38 নম্বর প্রশ্নটা রয়েছে, কে বলেছিল স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমায় এটি পেতে হবে? এটি বলেছিল বাল গঙ্গাধর তিলক। আজকের 39 নম্বর প্রশ্নটি রয়েছে, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম মূল ভূখণ্ডের উপকূল রেখা? এটি প্রথমে হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে গুজরাটে। ঠিক আছে, গুজরাটে দেখো আমি এখানে লিখে দিয়েছি। দ্বিতীয়তে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তৃতীয়তে রয়েছে তামিলনাড়ু। হ্যাঁ, এই তিনটাকেই ভালো করে মনে রাখবা, তবে প্রথমটা অনেকেই জানে, দ্বিতীয় এবং তৃতীয়টা নিয়ে অনেক কারো কনফিউশন হয়, কেউ তামিলনাড়ু ভাবে এবং কেউ অন্ধ্রপ্রদেশ ভাবে। তো সুতরাং এটাকে রেডি করে রাখো, অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে তামিলনাড়ু। আজকের লাস্ট প্রশ্ন,
শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? সেটি হচ্ছে কেরালায় অবস্থিত। তো আজকে আমরা এখানে 40টা প্রশ্ন আলোচনা করলাম জিকের, এবং পরবর্তীতেও আমরা এইভাবেই প্রতিটা শিফটকে আলোচনা করব। তো সুতরাং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।